হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN3 পেপারের 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 3টে প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, মৌর্যোত্তর যুগে উত্তর ভারতের নগরায়নের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্নের উত্তরটা বুঝে নাও। প্রথমেই তোমাদের ভূমিকা দিয়ে শুরু করতে হবে। মৌর্য সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতে নগরায়নের গতি কিছুটা মন্তর হলেও তা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। এই সময় বাণিজ্য ও হস্তশিল্পের প্রসারের ফলে নতুন নতুন শহর গড়ে ওঠে এবং পুরনো শহরগুলির পুনরুজ্জীবন ঘটে। এই পর্যায়টি বিশেষ করে কুষাণ যুগের নগরায়নের ক্ষেত্রে এক নতুন মাত্রা লাভ করে। তারপর হচ্ছে নগরায়নের বৈশিষ্ট্য। এখানে কি বলা হচ্ছে দেখো, মৌর্যোত্তর যুগে নগরায়নের মূল কারণ ছিল অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের প্রসার। এই সময় শিল্প ও বাণিজ্যের উন্নতির ফলে শ্রেণীবিভাজন আরও স্পষ্ট হয়, যা নগরায়নের অন্যতম বৈশিষ্ট্য। অনেক নতুন শহর যেমন মথুরা, তক্ষশিলা, কুষাণ এবং দেখো কন্যাকুজ গড়ে ওঠে। এই কন্যাকুজের পরবর্তী নাম হয় কি কৌনজ, এটা কৌনজও লিখতে পারো, কৌনজ গড়ে ওঠে। এছাড়া পাটলিপুত্র, রাজকীয়, কৌশাম্বী, বারাণসী এবং বৈশালীর মতো পুরনো শহরগুলির বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গুরুত্ব বৃদ্ধি পায়। এই শহরগুলিতে উন্নত মানের পোড়ামাটির জিনিস, অলংকার এবং অন্যান্য বিলাসবহুল সামগ্রী উৎপাদন হতো। ঐতিহাসিক R.S. শর্মা এই সময়ে নগরায়ন সম্পর্কে যা বলেছেন, মৌর্যোত্তর যুগে বিশেষত রোমান সাম্রাজ্যের সঙ্গে সমৃদ্ধ বাণিজ্যের কারণে নগর কেন্দ্রগুলির উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, উপসংহারে লিখতে হবে, মৌর্যোত্তর যুগে নগরায়ন শুধু অর্থনৈতিক পরিবর্তনের ফল ছিল না, বরং তা সমাজের বিভিন্ন স্তরে সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবর্তনও জন্ম দিয়েছিল। এই সময় বাণিজ্যিক সমৃদ্ধি পরবর্তীকালে গুপ্ত যুগের বিকাশের পথ প্রশস্ত করে। এবার আছে দেখো পরের প্রশ্ন হচ্ছে, গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃত করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেইড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখো এখানে এই প্রশ্নের উত্তরটা এবার বোঝো যে গুপ্ত সাম্রাজ্যের উত্থানের পূর্বে উত্তর ভারত ছোট ছোট রাজ্য এবং উপজাতি প্রধানদের দ্বারা শাসিত হতো। মৌর্য সাম্রাজ্যের পতনের পর শত শত বছর ধরে এই রাজনৈতিক অস্থিতিশীলতা বিদ্যমান ছিল। কুষাণ এবং সাতবাহনদের মতো কিছু শক্তি দীর্ঘ সময় ধরে তাদের প্রভাব বজায় রাখলেও তৃতীয় শতাব্দীর মধ্যে তাদের ক্ষমতা হ্রাস পায়, যা একটি রাজনৈতিক শূন্যতার সৃষ্টি করে। তারপরে আছে দেখো রাজনৈতিক পরিস্থিতি। কুষাণ সাম্রাজ্যের পতনের পর তার বিশাল রাজ্য বিভিন্ন ছোট ছোট অংশে বিভক্ত হয়ে যায়। উত্তর পশ্চিম ভারতে কুষাণদের স্থানীয় শাসকেরা নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। এর পাশাপাশি মথুরা, পাঞ্চাল, কৌশল, অযোধ্যা এবং মালবের মতো অঞ্চলগুলিতে বিভিন্ন স্থানীয় শক্তি যেমন নাগ ও লিচ্ছবীরা স্বাধীনভাবে শাসন করেছিল। এই সময় কোনো একক শক্তিশালী কেন্দ্রীয় শাসন ছিল না। এই রাজনৈতিক অনৈক্যের কারণে প্রায়শই রাজ্যগুলোর মধ্যে সংঘর্ষ লেগে থাকত। ঐতিহাসিক R.C. মজুমদার এই সময়ে বিশৃঙ্খল পরিস্থিতি সম্পর্কে বলেছেন, তৃতীয় শতকটি ছিল উত্তর ভারতের রাজনৈতিক বিশৃঙ্খলা ও বিকেন্দ্রীকরণের একটি সময়, যেখানে অসংখ্য ছোট ও স্বাধীন রাজ্যের উত্থান ঘটেছিল। এবার উপসংহার। এই রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে গুপ্তরা তাদের ক্ষমতার বিস্তার করতে সক্ষম হয়। দুর্বল কেন্দ্রীয় শাসনের অভাবে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলি একত্রিত করে একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পথ সুগম হয়। চন্দ্রগুপ্ত প্রথমের নেতৃত্বে গুপ্তরা এই সুযোগকে কাজে লাগিয়ে এক নতুন রাজনৈতিক ব্যবস্থার জন্ম দেয়। তারপরে কি আছে দেখো, তারপরে আছে গুপ্তযুগে নারীর অবস্থানের ওপর একটি সংক্ষিপ্ত টিকা। দেখো এখানে প্রথমেই ভূমিকা, সেখানে কি লিখবে দেখো, গুপ্তযুগকে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ বলা হলেও এই সময় নারীদের অবস্থা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। উচ্চবিত্ত সমাজে নারীর
অবস্থান তুলনামূলক ভালো হলেও সাধারণ নারীর ক্ষেত্রে তাদের স্বাধীনতার ও অধিকার সীমিত ছিল। নারীর অবস্থা, গুপ্তযুগে নারীর শিক্ষা ও স্বাধীনতা ছিল সীমিত। বাল্যবিবাহের প্রচলন বৃদ্ধি পায় এবং বিধবা বিবাহ ছিল বিরল। সতীদাহ প্রথাও এই সময়ে সমাজে প্রচলিত ছিল, যদিও তা সর্বজনীন ছিল না। নারীরা সমাজে পিতৃতান্ত্রিক পরিবারের অধীনে থাকত এবং তাদের সম্পত্তি ভোগ করার অধিকার সীমিত ছিল। তবে উচ্চবিত্ত ও রাজ পরিবারের নারীরা রাজনৈতিক ও প্রশাসনিক কাজে অংশ নিতেন। যেমন প্রভাবতী গুপ্ত তার পিতার মৃত্যুর পর শাসক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সাহিত্য ও শিল্পকর্মে নারী চরিত্রগুলি প্রায়শই সম্মানজনক স্থানে চিত্রিত হয়েছে, যা সমাজের উচ্চ স্তরের নারীর সম্মানের ইঙ্গিত দেয়। ঐতিহাসিক এল বসাম এই সময়ে নারীর অবস্থান সম্পর্কে মন্তব্য করেছেন, আইনগত ও সামাজিকভাবে তাদের স্বামীদের অধীন হলেও গুপ্তযুগে অনেক নারী তাদের পরিবারের মধ্যে শ্রদ্ধার পাত্রী ছিলেন এবং বিশেষত ধর্মীয় ও গৃহস্থলী বিষয়ে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারতেন। এবার উপসংহার দেখো, গুপ্তযুগে নারীদের অবস্থা এক ধরনের দ্বৈততা প্রদর্শন করে। একদিকে কিছু নারী উচ্চ মর্যাদা ও স্বাধীনতা ভোগ করত, অন্যদিকে অধিকাংশ নারীর অধিকার ও স্বাধীনতা ছিল সীমাবদ্ধ। এই সময়কালটি নারীর সামাজিক মর্যাদার ক্ষেত্রে একটি জটিল পর্যায়ে ছিল, যা পরবর্তীকালে মধ্যযুগে ভারতে আরও অবনতির দিকে ধাবিত হয়। এই ছিল তোমাদের আজকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর।